রেড নাইট হরোস্কোপে আপনাদের সকলকে স্বাগত। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল। বাড়িওয়ালা বললে, মশাই, দাঙ্গার পর থেকে আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না। আমি বললুম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যা ভয় পাওয়ার লোক নই, আর আমার কাছে বন্দুকও আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? এ বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু একে দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আমি আবার ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আমি বললুম, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এটা সে সৌভাগ্যই মনে করল। লোকটার দেহ হাড় ঝিরঝিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানি রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠকঠক করতে করতে সে চলে গেল। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভারী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেহারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতোই বাসা। ফ্লোরের ওপর দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, আর তার ওপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এ বাড়িতে যারা বসবাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরেও আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্বও প্রায় লোপ পেতে বসেছে। আজ সেখানে বসতি নেই, জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় 8 পোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলেই ডাকি। বলল, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতেই এসে উঠব। রাম বললে, জি আজ্ঞে হুজুর। ভাবতে লাগলো, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলুম সে রাতেই। বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রাদেবীর আরাধনার পক্ষে দক্ষিণ ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল।
ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খা খা করা পোড়ো বাড়ি কিনা এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়াও আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থই হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলেও বিশ্বাস করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্বে। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানালা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন একটা গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলুম জানালার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তারপরেই খানিকটা জমির ওপর ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললুম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালে পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানালা বন্ধ করে তো ওই ঘরে থাকাই যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই, রাম বললে। তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আরেক কারণে। সুইচ টেপাটেপি করেও আলো জ্বালাতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো। আজকের রাতটা তো কোনো মতে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম। শেষ পর্যন্ত ঘুমিয়েই পড়লাম বটে, কিন্তু তন্দ্রার ঘরেও মনে হচ্ছিল ঘরের ভিতর কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না, আমার ঘুম ভেঙে গেল আচমকাই। আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নালোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করল ঠিক পাশে আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটা জীবদেহ। কোমল রোমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জান্তক গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়ল এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমে আমার দৃষ্টি আকৃষ্ট করল বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম নাকি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে। এগিয়ে সুইচ তুলে দিল, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার ওপরে।
আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বলল, রাম, এতক্ষণ আমার বিছানার উপর কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটাও আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল, একটা বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বেড়ালের থাবার মতো, কিন্তু সেগুলি বেড়ালের থাবার চেয়েও অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠল, হলপ করে বলতে পারি 8 মিনিট আগেও এই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বলল, হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের ওপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা। সব কথা খুলেই বলল। বাড়িওয়ালা হাপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, মিছে ভয় পেয়েছেন। ঘরের ভিতরে ভাম এসেছিল। পাশের খানায় ভাম থাকে, কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? জানালা দিয়ে। ভাম কখনো 1 তলা থেকে 2 তলায় লাফিয়ে উঠতে পারে? 2 তলায় যখন উঠেছে নিশ্চয়ই হতে পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়ল কেন? আপনি ভুল দেখেছেন। পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরেই ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতর গলদ থাকলে অমন ব্যাপার হয় মাঝে সাঝে। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বলল, না, আমার আর কোনো ভাবনা নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল। যারা চ্যানেলে নতুন, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।